আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলেই এখন আশা করি ভালো আছো। কিন্তু আমি জানি কারোরই মন ভালো নেই দেশের এই পরিস্থিতিতে। যদিও সবাই এখন অনেক অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কবে বিদ্যালয় খুলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন বিদ্যালয় খোলার আর কোনো সুযোগ আপাতত নেই। পরীক্ষার হওয়ারও কোনো সুযোগ নেই। তাই আমরা সামগ্রিক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আজকের যে দেশের পরিস্থিতি, এই যে একটা আন্দোলন, এই আন্দোলনের সময় এটি নিয়ন্ত্রণ করতে যে আসলে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো সবার আগে চলে যাই প্রথম পয়েন্টে। তো আসলে এই পুরো ঘটনাটির সূত্রপাত হয়েছে যেটা সেটা হলো 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিল। কিন্তু কিছু মুক্তিযোদ্ধার সন্তানের তোমার হাইকোর্টে আবেদনের কারণে হাইকোর্ট সেই কোটা বাতিলের রায়টি বাতিল করে দেয়, যেটি আসলে খুবই একটি অপ্রাসঙ্গিক শুনানি ছিল। কারণ কোটা ব্যবস্থা তোমরা সবাই জানো একটি সম্পূর্ণ অযৌক্তিক একটি ব্যবস্থা ছিল। সেটি 2018 সালে আন্দোলনকারীদের দাবির মুখে মাননীয় প্রধানমন্ত্রী বাতিল করে দেওয়া সত্ত্বেও আবার এই 2024 সালে এসে হাইকোর্ট এটার ব্যাপারে যে রায়টি দিল যে কোটা যে বাতিল হয়ে গিয়েছিল এই প্রজ্ঞাপনটি তারা আবার বাতিল করে দিল। এখান থেকে কিন্তু আসলে আন্দোলনটা শুরু এবং পরবর্তীতে সেটি বিভিন্ন স্টেজে পরিণত হয়। তো স্বাভাবিকভাবেই যখন হাইকোর্টের রায় দিল, তো শাহবাগে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করলো। তা প্রথমে শাহবাগে 2 ঘন্টা 4 ঘন্টা, একসময় 8 ঘন্টা অবস্থান নেওয়া শুরু করলো এবং আন্দোলনটি আস্তে আস্তে অনেক বড় হতে থাকলো। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিতে থাকলো। তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, কিন্তু চীন থেকে দেশে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি একটি ভুল বোঝাবুঝির মাধ্যমে স্টুডেন্টদেরকে রাজাকার এর বাচ্চা আখ্যায়িত করাতে তোমার স্টুডেন্টরা আরও বেশি রাগান্বিত হয়ে যায়, ফলে তাদের আন্দোলন আরও অনেক বেশি বেগবান হয়ে যায়। এরকম একটি মুহূর্তে আসলে হাইকোর্ট যেটা করে যে আপিল করে সরকার পক্ষ থেকে কোটার রায়টি বাতিল করার জন্য। কিন্তু সেই আপিলের শুনানি ধার্য করে 1 মাস পর, যেটা অনেক বড় একটি বল। কারণ যেখানে শিক্ষার্থীরা অলরেডি রাস্তায় বিক্ষোভে উত্তাল, সেখানে 1 সপ্তাহের মধ্যে শুনানির রায় দিতে পারতো। 1 মাস অপেক্ষা তো অ্যাকচুয়ালি অনেক বেশি একটা সময় ছিল, যেটি একটি বড় ভুল ছিল। তো যেখানে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সারা দেশে একটি প্রতিক্রিয়া দেখা গিয়েছে, সেখানে সরকারি আরও কিছু বড় বড় কর্মকর্তা, যেমন সাধারণ সম্পাদক সাহেব, উনি বলতেছিল যে আন্দোলন দমানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। তো এই কথাগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ছাত্রলীগকে আরও উস্কে দেওয়া হয়েছে। পরে দেখা গেল ঠিক তার পরদিনই ছাত্রলীগের কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের একটি হামলা হলো। সেখানে অনেক ইউনিভার্সিটিতে হলগুলোতে মেয়েদেরকেও বাদ দেওয়া হয়নি, পিটানো হলো, ছেলেদেরকে মারা হলো। এর ফলে পরিস্থিতি আরও অ্যাকচুয়ালি অবনতির দিকে চলে গেল। তো এই যে মন্তব্যগুলো আসলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো, এগুলো যদি এড়িয়ে চলা যেত তাহলে অ্যাকচুয়ালি আন্দোলনটা কিন্তু আজকে তো আসতো না, যেটি আসলে অনেক বড় একটি ভুল ছিল বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, তোমরা জানো যে 1947 সালের পর থেকে 52-র ভাষা আন্দোলন, হ্যাঁ, 58 সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সকল কিছুতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। একদম ইয়াং ব্লাড সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন আসলে হামলা করা হলো, যেখানে ভিসিরা তাদেরকে কোনো নিরাপত্তাই দিল না, ইউনিভার্সিটির যারা অ্যাকচুয়ালি তোমার প্রধান শিক্ষকের মতো ভিসি, তারা কোনো নিরাপত্তাই দিল না। সেক্ষেত্রে স্টুডেন্টরা আরও বেশি রেগে গেল যে তারা তাদের নিজেদের ক্যাম্পাসেই যেখানে সেফ না, নিরাপদ না, তখন ইউনিভার্সিটির প্রতিটি হল থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটা আরও বেশি বেগবান হয়ে যায়। এবং তারই পরে আবার তাদের যে আবাসস্থল, সেই হলগুলো আবার বন্ধ করে দেওয়া হয়। ফলে যেটা হয়, এই যে ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে যে রাগিয়ে দেওয়া, যেটি আন্দোলনে আরও একটি তোমার খারাপ একটা মাত্রার দিকে নিয়ে গিয়েছে আন্দোলনটাকে। যেখানে একদিকে তোমার আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে সরকারি কিছু দলীয় কর্মী আঘাত করছিল, একটি সংঘাত যুক্ত ছিল, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই পারতো তাদের দুইটা দলকে আলাদা করে দেওয়া, হ্যাঁ, সেফলি প্রোটেকশন দেওয়া।
তা না করে যেটা করেছে সেটা হলো তোমার পুলিশরা শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করছে, তোমার রাবার বুলেট নিক্ষেপ করছে। অসংখ্য শিক্ষার্থী তোমার এখানে আহত হয়েছে। যখনই একটা শিক্ষার্থী আহত হচ্ছে তার পুরো বন্ধু-বান্ধব সার্কেল নেমে যাচ্ছে আন্দোলনে। আবার আরেকজন তোমার শিক্ষার্থী নিহত হচ্ছে। নিহত হলে তো আরও বেশি আন্দোলনের বেগ বেড়ে যাচ্ছে। এই একটা পুলিশের যে একটা ভূমিকা, আন্দোলন করে শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে ফেলা এবং আহত করা, যার ফলে আন্দোলনটি কিন্তু অন্যদিকে রূপ নিয়েছে এবং সংঘাত আরও বেড়েছে, বরং কমেনি, যেটি আসলে খুবই বাজে একটি সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি। তো যেদিন আবু সাঈদ মারা গেল, একটি নিরস্ত্র একটি ছেলে, যার কোনো আসলে দোষ ছিল না, এরকম একটি নিরপরাধ একটি ছেলে 2 হাত প্রসারিত করে, বুক প্রসারিত করে দাঁড়িয়েছিল, তাকে পুলিশ গুলি করে মেরে ফেললো। তো তখন আরও 4-5 জন মারা যায়। তো সেদিন আসলে মনে করা হচ্ছিল যে দাবি মনে হয় মেনে নেওয়া হবে, কিন্তু তা না করে সেখানে উপর মহল থেকে বলা হলো ধৈর্য ধারণ করার জন্য। অর্থাৎ সে যে আগের হাইকোর্টের রায়, 1 মাস ধৈর্য ধারণ করার জন্য সবাইকে বলা হলো। অথচ যেখানে উচিত ছিল ওদিন আশ্বাস দেওয়া যে আবু সাঈদের হত্যার বিচার করা হবে, কিন্তু এরকম কিছু সেদিন না করে, যদিও এগুলি পরবর্তীতে করা হয়েছে আন্দোলনের চাপে, কিন্তু ওই মোমেন্টে এই 15-16 জুলাই যদি আসলে শিক্ষার্থীদের দাবিটা পুরোপুরি মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু আর বাকি দিনগুলো 18 জুলাইয়ের মতো বীভৎস দিন কিন্তু আমাদের দেখাই লাগতো না। তো এই যে শুরুর দিকেই একটি দাবি না মানার যে একটা অসহযোগিতা, এটির জন্য কিন্তু আজকে আমাদেরকে এরকম ভুগতে হচ্ছে। এরপরে যে ঘটনাটি ঘটলো সেটা তো পৃথিবীর ইতিহাসে বিরল। আমাজন জঙ্গলেও যেটি আসলে এখন সম্ভব না, সেটা হলো পুরা দেশকে 60টি দিন জনবিচ্ছিন্ন করে রাখা। ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, সমস্ত দিক থেকে ইন্টারনেট বন্ধ থাকা। দেশের সাথে বাইরের থেকে দেশের কোনো রকম কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। ফ্রিল্যান্সার যারা আছে, যারা অনলাইন বিজনেস করে, গার্মেন্টস বলো, বায়ারদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কোটি 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 টাকা লস হয়েছে। জনমনে আরও একটি রাগের সঞ্চার, ক্ষোভ আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। যেখানে আসলে সরকার মনে করেছিল যে ইন্টারনেট বন্ধ করে দিলে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, কোনো আন্দোলন হবে না। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল, এটি আন্দোলন থেকে অন্যদিকে ঘুরে গেল। আরও বেশি তীব্রভাবে, তুমুলভাবে আন্দোলনের বেগ বেড়ে গেল। তো ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তটিও একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি। তো ইন্টারনেট বন্ধ করার পরই যখন ইন্টারনেট চালু করা হলো, কারফিউ দিয়ে রাখা হলো সারা দেশে। তো এই যে কারফিউয়ের সময়টা, তো তখন কিন্তু প্রায় মনেই হচ্ছিল যে দেশ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই স্বাভাবিক হওয়ার একটা পরিস্থিতিতেও যেটা হলো, দাবি মেনে নেওয়া হলো শিক্ষকদের আপিল বিভাগে, কিন্তু তাও যেটা হলো, রাত্রেবেলা যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা আছে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, মাত্র এইচএসসি পরীক্ষা তোমার দিচ্ছে, রানিং 24 সালের পরীক্ষার্থী, এসএসসি দিয়ে এইচএসসিতে উঠেছে, এরকম অনেক নিরপরাধ শিক্ষার্থীদেরকে তোমার বাবা মার সামনে মোবাইল চেক করে করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও যেটা দুঃখজনক, কিছু কিছু শিক্ষক, যে শিক্ষকদের ছাড়া আমরা আসলে শিক্ষিতই হতে পারতাম না, অনেক ত্যাগী কিছু শিক্ষক, তাদেরকেও আসলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ব্যাপারটা 1971 সালে 14ই ডিসেম্বরের মতো তোমার বুদ্ধিজীবীর শিক্ষক তো বুদ্ধিজীবী পর্যায়ে পড়ে, তাদেরকে ধরে নিয়ে যে জনমনে রাগ আরও আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো ইন্টারনেট বন্ধ করার পরই যখন ইন্টারনেট চালু করা হলো, কারফিউ দিয়ে রাখা হলো সারা দেশে। তো এই যে কারফিউয়ের সময়টা, তো তখন কিন্তু প্রায় মনেই হচ্ছিল যে দেশ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই স্বাভাবিক হওয়ার একটা পরিস্থিতিতেও যেটা হলো, দাবি মেনে নেওয়া হলো শিক্ষকদের আপিল বিভাগে, কিন্তু তাও যেটা হলো, রাত্রেবেলা যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা আছে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, মাত্র এইচএসসি পরীক্ষা তোমার দিচ্ছে, রানিং 24 সালের পরীক্ষার্থী, এসএসসি দিয়ে এইচএসসিতে উঠেছে, এরকম অনেক নিরপরাধ শিক্ষার্থীদেরকে তোমার বাবা মার সামনে মোবাইল চেক করে করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও যেটা দুঃখজনক, কিছু কিছু শিক্ষক, যে শিক্ষকদের ছাড়া আমরা আসলে শিক্ষিতই হতে পারতাম না, অনেক ত্যাগী কিছু শিক্ষক, তাদেরকেও আসলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ব্যাপারটা 1971 সালে 14ই ডিসেম্বরের মতো তোমার বুদ্ধিজীবীর শিক্ষক তো বুদ্ধিজীবী পর্যায়ে পড়ে, তাদেরকে ধরে নিয়ে যে জনমনে রাগ আরও আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে।
তো যখন এরকম গ্রেফতার ধরপাকড় চলতেছিল তখন আন্দোলন আরও বেগবান হয়ে গেল। তোমার আন্দোলন যখন এরকম প্রচণ্ড একটি আকার ধারণ করলো তখন কিন্তু আসলে সরকার আস্তে আস্তে বাধ্য হলো যে ছাত্রছাত্রীদের প্রায় সকল দাবি মেনে নেওয়া হবে। এবং বলা হলো যে আলোচনা সকল দ্বার উন্মুক্ত আছে, তোমরা চাইলে আলোচনা করতে পারো, গণভবনে আসতে পারো। কিন্তু যখন ঢাকায় এই কথা বলা হচ্ছে তখনই কিন্তু দেখো আগামীকাল তার আগের দিন খুলনা বলো, কুমিল্লা বলো, বিভিন্ন বিভাগীয় শহর বা ছোটো ছোটো শহরগুলোতেও কিন্তু তোমার পুলিশ এবং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচার হামলা করেছে। তাহলে আলোচনায় যদি করতো তাহলে এই হামলাগুলো করার কি দরকার ছিল? যার ফলে প্রতিটি জেলায় তোমার রাগ, ক্ষোভ, আন্দোলন আরও বেড়ে গেল। তো এটিও একটি ভুল যে বারবার শিক্ষার্থীদের উপরে আঘাত করা, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করা, গ্রেফতার করা ইত্যাদি। তো সর্বশেষ যেটি বলবো, শুরু থেকেই আসলে যে বিষয়টি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর প্রত্যেকটি দাবি কিন্তু আসলে মেনে নেওয়া হচ্ছে, কিন্তু মেনে নেওয়া হচ্ছে অনেক দেরিতে। যে প্রথম একটি দাবি মানতে মানতে দ্বিতীয় কোনো কর্মসূচি দিলে আগের দাবি মানে, এরপরে পরের দাবি মানে না, এরপরে আরও কোনো কঠোর কর্মসূচিতে গেলে তার আগের দাবি মেনে নেওয়া হয়। ফলে এভাবে তোমার শিক্ষার্থীদেরকে আসলে আরও রাগিয়ে দেওয়া, তারপরে সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা, তাদের বিচারের ব্যবস্থা না করা, এখন এসে আবার সবাইকে মুক্তির ঘোষণা করা। কিন্তু শিক্ষার্থীরা তো আসলে এখন আন্দোলনটাকে আর থামিয়ে রাখতে চাচ্ছে না, কারণ তারা বিশ্বাস করতেছে যে তাদের এই সরকার তাদের সুষ্ঠু বিচার করতে পারবে না। ফলে এই আন্দোলনটা এখন ধীরে ধীরে একটি গণ অভ্যুত্থানের দিকে চলে গেছে। মাঝখানে আরও কিছু হাস্যকর ঘটনা ঘটেছে, যেমন 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে জোর করে জবানবন্দি নেওয়া, যেটা তো আসলে খুবই দুঃখজনক। কারণ সবাই বুঝতেই পারতেছে যে জবানবন্দিগুলো জোর করে নেওয়া হচ্ছে। এরকম কিছু হাস্যকর পরিস্থিতি আসলে আন্দোলনের এই বর্তমান পরিস্থিতির কারণ। তো এই হচ্ছে আসলে আমাদের আজকের এই আলোচনা। এখানে আমরা দেখলাম যে এই ভুলগুলো যদি না করা হতো তাহলে কিন্তু আজকে আন্দোলন এই অবস্থায় আসতো না এবং দেশের অবস্থাও এই করুণ পরিণতির দিকে যেত না।